আজকে দুটো ভৌত পদ্ধতি সম্পর্কে বলবো, একটা হচ্ছে ব্যাপন আর একটা হচ্ছে অভিস্রবণ। ভৌত পদ্ধতি এই জন্যই কারণ এই পদ্ধতিগুলোর সাথে পদার্থে যে অণু থাকে, পদার্থের যে কণা অর্থাৎ অণু পরমাণুগুলো ভৌত বিজ্ঞানে তোমরা পড়েছ, সেই পদার্থের অণু এই পদ্ধতিগুলোর সাথে যুক্ত। এবং এই পদ্ধতিগুলো আমাদের চারপাশের পরিবেশে জীবজগতে প্রায়ই আমরা দেখতে পাই। সেগুলো এই পদ্ধতিগুলোর মাধ্যমে ঘটে থাকে। তাহলে একটা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ব্যাপন। ব্যাপন হচ্ছে একটা পদ্ধতি যেখানে এই পদার্থের যে অণুগুলো থাকে, তাহলে যেখানে পদার্থের অণু বেশি থাকে সেখানে ঘনত্বটাও বেশি থাকবে, যেখানে পদার্থের অণু কম সেখানে ঘনত্বও কম, তাই তো? তাহলে পদার্থের অণুগুলো যখন বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ার পর দুটো স্থানের ঘনত্ব সমান হয়, তখন সেই পদ্ধতিটাকে বলছে ব্যাপন। তাহলে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, ঘরের একটা কোনায় যদি ধূপ জ্বালানো হয় তাহলে সেখানে পদার্থের যে ধূপের যে গন্ধের যে অণুগুলো সেখানে বেশি, ঘনত্বটাও সেখানে বেশি। দূরবর্তী কোণে ঘনত্ব কম, সেখানে কোনো অণু নেই। তাহলে কিন্তু খানিকক্ষণ পর দেখা যায় দূরবর্তী স্থানে আমরা গন্ধটা পাই। তার কারণ কি? এই ব্যাপনের জন্য। অর্থাৎ পদার্থের যে গন্ধের যে অণুগুলো, সেই অণুগুলো যেখানে ধূপটা জ্বালানো হয়েছিল এক কোণায়, সেই বেশি ঘনত্ব স্থান থেকে দূরবর্তী স্থানে যেখানে ঘনত্ব কম সেই স্থানে ছড়িয়ে পড়েছে, সেই জন্য আমরা গন্ধটা পাচ্ছি। এবং আস্তে আস্তে দেখা যায় পুরো ঘরটাতেই গন্ধ পাওয়া যাচ্ছে, অর্থাৎ সম ঘনত্বে পরিণত হয়েছে বলে সব জায়গায় ঘনত্ব অণুগুলো সমানভাবে ছড়িয়ে পড়েছে বলে এই ঘটনাটা ঘটছে। তাহলে এই পদ্ধতিটা হচ্ছে ব্যাপন। এই ব্যাপনের ক্ষেত্রে ব্যাপন কতগুলো নিয়ম মেনে চলে, কতগুলো নীতি মেনে চলে। কি কি? প্রথম যেটা আছে যে গ্যাসীয় অবস্থায় ব্যাপন দ্রুত ঘটে। গ্যাসীয় অবস্থায় উদাহরণ আমরা বললাম যে ওই যেটা ধূপ জ্বালানো, ধূপ বাতাসের মধ্যে মিশে যায়, তাহলে ওইখানে যে ব্যাপনটা ঘটছে সেটা খুব দ্রুত ঘটবে। কিন্তু যদি আমরা একটা শিশির মধ্যে কালি ঢালি, এক শিশি জলের মধ্যে কালি ঢালি, তাহলে কালিটা গুলতে যতটা না টাইম লাগছে তার থেকে খুব দ্রুত ওই বাতাসের মধ্যে ধূপের যে অণুগুলো সেই অণুগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে, অর্থাৎ ব্যাপন দ্রুত ঘটে। সেই জন্য বলেছে গ্যাসীয় অবস্থায় ব্যাপন দ্রুত ঘটছে। হালকা অণুদের ব্যাপন দ্রুত হয়, অর্থাৎ যত অণু হালকা হবে তত তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারবে, ভারী অণুরা ছড়াতে টাইম নেবে, সেই জন্য হালকা অণুদের ব্যাপন দ্রুত ঘটে। তাপমাত্রা বাড়লেও ব্যাপন দ্রুত ঘটে, টেম্পারেচার যত বেশি হবে ব্যাপন তত তাড়াতাড়ি ঘটবে। তাহলে এই তিনটে নীতি বা তিনটে নিয়ম, তিনটে অবস্থা ব্যাপন মেনে চলে। এবার অনেকগুলো উদাহরণ তোমাদের বইতে দিয়েছে। দেখো, প্রথমে যে যেটা দিয়েছে, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে, ফল কাটলে মাছি উড়ে আসে, ফুল ফুটলে মৌমাছি উড়ে আসে, ফল ধরলে বাদুড়রা খেতে আসে। কারণ কি? এই যে উদ্ভিজ্জ পদার্থগুলো, পেঁয়াজ, ফুল, ফল, এই উদ্ভিজ্জ পদার্থ থেকে এক ধরনের উদ্বায়ী পদার্থ, অর্থাৎ যেটা বাতাসের মধ্যে খুব দ্রুত মিশে যায়, সেগুলো হচ্ছে উদ্বায়ী পদার্থ। সেই উদ্বায়ী পদার্থগুলো বাতাসের মধ্যে মিশে যায়, বাতাসে বাষ্পীভূত হয়ে যায়। এবার বিভিন্ন যে প্রাণীগুলো আছে, মাছি, বাদুড়, মৌমাছি, মানুষ, এদের যে ঘ্রাণেন্দ্রিয়, সেই ঘ্রাণেন্দ্রিয়ের মধ্যে বিশেষ কিছু প্রোটিন থাকে, সেই প্রোটিনের সঙ্গে ওই উদ্বায়ী পদার্থগুলো যুক্ত হয়। প্রোটিনের সাথে উদ্বায়ী পদার্থগুলো যুক্ত হওয়ার ফলে কি ওই সমস্ত প্রাণীদের মাথার মস্তিষ্কের মধ্যে এক ধরনের অনুভূতি যায়, উদ্দীপনা সৃষ্টি হয়। তার ফলে কি সে তার পরিবেশটা সম্বন্ধে জানতে পারে। সেই জন্যই কি হয়, পরিবেশ সম্বন্ধে জানতে পারছে বলেই সে সেখানে চলে যাচ্ছে। ফল ধরলে বাদুড়রা সেখানে যাচ্ছে, ফল কাটলে মাছিরা উড়ে আসছে। কিন্তু এক্ষেত্রে কোনোটাই উল্টো হয় না, অর্থাৎ ফুল ফুটলে কখনোই মাছি আসে না, মৌমাছিরাই আসে। কারণ কি? প্রত্যেকটা প্রাণীর মধ্যে যেই প্রোটিনের কথা বললাম, এই প্রোটিনগুলো প্রত্যেকটা প্রাণীর দেহে আলাদা আলাদা। প্রত্যেকটা প্রাণীর প্রোটিনগুলোর মধ্যে পার্থক্য থাকার ফলেই সে তার নির্দিষ্ট জায়গাতেই চলে যায়, অন্য জায়গাতে যায় না। ঠিক আছে? আর একটা উদাহরণ দিয়েছে, সাপ কেন জিভ বার করে। কারণ কি? এদের মুখের মধ্যে জিভের যে উপরে তালুর অংশে একটা অঙ্গ থাকে, একটা অর্গান থাকে, জেকবসন অর্গান। জেকবসন অর্গানটা থাকার ফলে যখন কোনো প্রাণীর দেহ থেকে কোনো উদ্বায়ী পদার্থ নির্গত হয়, সেই উদ্বায়ী পদার্থগুলো বাতাসের মধ্যে তো বাষ্পীভূত হয়ে যায়। তাহলে বাতাসের মধ্যে ছড়িয়ে থাকার ফলে ওই সাপের জিভের মধ্যে আটকে যায়। তখন সে ওই জেকবসন অর্গানে জিভটা ঠেকানোর ফলে তাদের মস্তিষ্কের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়, সেখানে অনুভূতি সৃষ্টি হয়, তার ফলে সে তার চারপাশের পরিবেশ সম্পর্কে জানতে পারে। এটাই হচ্ছে কারণ। এরপর আছে ফেরোমন। ফেরোমন কি? ফেরোমন এক প্রকার উদ্বায়ী পদার্থ, এক প্রকার গন্ধযুক্ত উদ্বায়ী পদার্থ, রাসায়নিক পদার্থ,
যে পদার্থটা বিভিন্ন প্রাণীর দেহ থেকে নির্গত হয়। এটার কাজ কি? বিভিন্ন পদার্থে বিভিন্ন যে প্রাণীর দেহ থেকে নির্গত হওয়ার ফলে সেখানে তার চারপাশের পরিবেশের সাথে তাদের চারপাশের পরিবেশ বা তাদের নিজস্ব যে প্রজাতি, সেই নিজস্ব প্রজাতিদের মধ্যে যোগাযোগ সাধনে বা সংযোগ স্থাপনের ক্ষেত্রে সুবিধা হয় এই ফেরোমনের কাজ। সেই জন্য এখানে দেখো উদাহরণ দিয়েছে, স্ত্রী মথের দেহ থেকে এক ধরনের ফেরোমন নির্গত হয়, যারা পুরুষ মথকে জানতে পারে। পুরুষ মথ দূর থেকেও সেই গন্ধটা পেয়ে দূর থেকে উড়ে আসতে পারে। এটা হচ্ছে একটা উদাহরণ। এরকম তাদের কোনো বিপদ আপদ হলে, কোনো প্রাণী অ্যাটাক করলে, এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন কারণের ক্ষেত্রে এই ফেরোমন কাজে লাগে। এবার কতগুলো এখানে কি দিয়েছে, খোলা হাওয়ায় তাহলে তরল আগে কতগুলো, এই তিনটা আগে কন্ডিশন বললাম, সেই কন্ডিশনে দেখা যাচ্ছে যে উদ্বায়ী যে পদার্থ অর্থাৎ বাতাসের মধ্যে গ্যাসীয় অবস্থায় ব্যাপন খুব দ্রুত হয়। তাহলে এই যে ওখানে প্রশ্নগুলো দিয়েছে যে উদ্বায়ী তরল বেশি বিপজ্জনক, কারণ উদ্বায়ী তরল তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারবে, সেই জন্য বিপজ্জনক। অজ্ঞান করার সময় চেতনানাশক পদার্থগুলো গ্যাস রূপে দেওয়া হয়, কারণ কি তাড়াতাড়ি যাতে গ্যাসীয় অবস্থায় ব্যাপন দ্রুত ঘটে, অণুগুলো ছড়িয়ে পড়তে পারে, সেই জন্য ব্যবহার করা। যক্ষার জীবাণু এখানে বলেছে ফুসফুসের মধ্যে, যাদের ফুসফুসে আক্রান্ত হয়েছে তাদের দেহ থেকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি নাকি পিঠে হাড়ের মধ্যে? ফুসফুসে, কারণ কাশি হবে, কাশি হলে তাড়াতাড়ি ড্রপলেটগুলো দ্রুত ছড়িয়ে পড়তে পারবে। এখন যে ঘটনাটা ঘটছে কোভিডের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেই একই ঘটনা, তাহলে ব্যাপনের জন্য হচ্ছে। বাড়ির ক্ষেত্রে গ্যাস লিক করলে দরজা জানলা খুলে দিতে হয়, কারণ গ্যাসীয় অবস্থায় তাড়াতাড়ি যাতে হাওয়া চলাচল করলে তার চারদিকে ছড়িয়ে যায়, সেই জন্য তাড়াতাড়ি দরজা জানলা খুলে দিতে হয়। বদ্ধ নর্দমায় সেপটিক ট্যাঙ্কের মধ্যে এক ধরনের গ্যাস থাকে, হাইড্রোজেন সালফাইড গ্যাস, যে গ্যাসটা খুবই বিপজ্জনক, খুবই ভারী, সেই জন্য অনেকক্ষণ ধরে খুলে রাখার পর তারপর সেখানে সেটা পরিষ্কার করা হয়, কারণ তার অনেকক্ষণ ধরে না খুলে রাখলে এই হাইড্রোজেন সালফাইড গ্যাসটা দ্রুত ছড়িয়ে পড়তে পারে না, সেই জন্য অনেকক্ষণ খোলার পর তারপরে মানুষ সেখানে ঢুকলে অসুবিধা হয় না। ঠিক আছে, এগুলো হচ্ছে সব ব্যাপনের উদাহরণ। এর পরের যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে অভিস্রবণ। অভিস্রবণ পদ্ধতিতে কি হয়, এখানে খাতায় দেখো, অভিস্রবণ পদ্ধতিতে কিন্তু মাঝখানে একটা দুটো যে পরিবেশ, এই দুটো পরিবেশের মাঝখানে একটা পর্দা থাকে, যেটা পর্দাটার নাম হচ্ছে অর্ধবেদ্য পর্দা। ঠিক আছে, অর্ধবেদ্য পর্দা কি? অর্ধবেদ্য পর্দা হচ্ছে যে পর্দার মধ্যে দিয়ে দ্রবণের শুধুমাত্র দ্রাবক যেতে পারে। দ্রাবক আর আচ্ছা, এই অভিস্রবণের ক্ষেত্রে দুটো জিনিস আছে, একটা হচ্ছে দ্রাবক আর একটা হচ্ছে দ্রাবক। দ্রাবক বলা হয় জলকে, দ্রাবক বলা হয়, বিশুদ্ধ দ্রাবক হচ্ছে জল। এবার এই জলের মধ্যে যা কিছু মেশানো হয়, চিনি, নুন, অন্য যে কোনো পদার্থ মেশানো হলে সেইগুলো হচ্ছে পদার্থের অন্যান্য কণা, সমস্ত কিছু হচ্ছে দ্রাবক। হলো, তাহলে জলের মধ্যে যদি আমরা যা মেশানো হবে সেগুলো হচ্ছে সব দ্রাবক, আর দ্রাবক হচ্ছে জল। এইবার আমরা এখানে দেখছি অভিস্রবণের ক্ষেত্রে কি, যেখানে ঘনত্ব কম, সেই কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে পদার্থের দ্রাবক চলাচল করে, জল অর্থাৎ জল বা দ্রাবক চলাচল করে, তখন সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে অভিস্রবণ। কিন্তু ব্যাপনের ক্ষেত্রে আমরা দেখছিলাম পদার্থের অণু চলাচল করে, অর্থাৎ ব্যাপনের ক্ষেত্রে আমরা বলতে পারি দ্রাব চলাচল করছে, কিন্তু অভিস্রবণের ক্ষেত্রে শুধুমাত্র দ্রাবক চলাচল করে, দ্রাবক অর্থাৎ। আর দ্রাবক কোথায় যাচ্ছে? কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে গিয়ে অর্ধবেদ্য পর্দা ভেদ করে বেশি ঘনত্বের দিকে যাওয়ার পর দুটো পরিবেশে, দুটো স্থানের ঘনত্ব সমান করছে, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে অভিস্রবণ। হলো, এবার এই অভিস্রবণ দুরকম হতে পারে, একটা হচ্ছে অন্ত অভিস্রবণ আর একটা হচ্ছে বহি অভিস্রবণ। অন্ত অভিস্রবণ কি? অন্ত অভিস্রবণ হচ্ছে যখন, আচ্ছা তোমাদের বইটা দেখাই একটু। আচ্ছা, বহি অভিস্রবণটা আগে বলছি। এখানে দেখো বহি অভিস্রবণের ক্ষেত্রে এখানে বইতে উদাহরণ দিয়েছে, যদি আলুকে নুন জলের মধ্যে কেটে রাখা হয় তাহলে কিছুক্ষণ পর দেখা যাবে আলুগুলো চুপসে গেছে, কারণ আলু থেকে জল বেরিয়ে যাচ্ছে। কারণ কি? অভিস্রবণের ক্ষেত্রে বলেছিলাম যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে জল যাবে, তাই তো? তাহলে এখানে নুন জলের মধ্যে ডোবানোর ফলে নুন জলের ঘনত্ব বেশি ছিল, কিন্তু পদার্থের এই আলুর মধ্যে ঘনত্বটা কম ছিল, সেই জন্য কম থেকে বেশির দিকে যাবে, তাহলে জল কি হবে?
এই আলুর ভিতরে যে জল ছিল সেই জলটা নুন জলের মধ্যে বেরিয়ে যাবে, সেই জন্য এইটা হচ্ছে বহিঃঅভিস্রবণ। অর্থাৎ এই বহিঃঅভিস্রবণকে প্লাজমোলিসিসও বলা হয়। ঠিক আছে, বহিঃঅভিস্রবণ বা প্লাজমোলিসিস, প্লাজমোলিসিস হলো। তাহলে এটা হচ্ছে বহিঃঅভিস্রবণের উদাহরণ। এবার অন্তঃঅভিস্রবণের ক্ষেত্রে কি হবে? অন্তঃঅভিস্রবণের ক্ষেত্রে ঠিক উল্টো ঘটনা ঘটবে। অন্তঃঅভিস্রবণের উদাহরণ হচ্ছে, দেখো এখানে কিশমিশকে যদি জলে ভিজিয়ে রাখা হয় ফুলে ওঠে, কারণ কি কিশমিশের মধ্যে যে জলটা, যে ঘনত্বটা সেটা বেশি, আর জলের মধ্যে, বাইরে যে জলের মধ্যে রাখা হয়েছে সেই জলের ঘনত্ব কম। তাহলে অভিস্রবণের ক্ষেত্রে কম থেকে বেশির দিকে যায়, তাহলে বাইরের যে জল সেই জল কিশমিশের মধ্যে প্রবেশ করবে, সেই জন্য কিশমিশটা ফুলে ওঠে। তাহলে এইটা হচ্ছে অন্তঃঅভিস্রবণের উদাহরণ, অর্থাৎ এটা হচ্ছে অন্তঃঅভিস্রবণ। বা অন্তঃঅভিস্রবণকে তাহলে আমরা বলতে পারি ডিপ্লাজমোলিসিস। তাহলে বহিঃঅভিস্রবণ হচ্ছে প্লাজমোলিসিস আর অন্তঃঅভিস্রবণ হচ্ছে ডিপ্লাজমোলিসিস। এইবার দেখো, আচ্ছা এইখানে আমরা বললাম অর্ধবেদ্য পর্দা, যেটা বললাম অর্ধবেদ্য মানে কি, যেটার মধ্যে দিয়ে পদার্থে শুধুমাত্র দ্রাবক চলাচল করতে পারে, যে পর্দার মধ্যে দিয়ে, সেটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা, তাই তো। এবার এই অর্ধবেদ্য পর্দাকে বিভেদমূলক ভেদ্য পর্দাও বলা হয়। বিভেদমূলক ভেদ্য পর্দা বা হচ্ছে পছন্দমাফিক ভেদ্য পর্দাও বলা হয়। কারণ কি এই পর্দার মধ্যে দিয়ে, বিভেদমূলক ভেদ্য পর্দা এখানে তোমাদের লেখা আছে দেখো, বিভেদমূলক ভেদ্য পর্দা বা পছন্দমাফিক ভেদ্য পর্দা, অর্থাৎ যে পর্দার মধ্যে দিয়ে দ্রাব ও দ্রাবকের বিশেষ বিশেষ অণু চলাচল করে সেটাকে বলা হয় পছন্দমাফিক বা বিভেদমূলক ভেদ্য পর্দা। অর্থাৎ কোষপর্দাকে প্রাণীকোষের যে কোষ পর্দা আছে সেই প্রাণীকোষের কোষ পর্দা অর্ধবেদ্য, আবার বিভেদমূলক ভেদ্য পর্দা, দুটোই বলা হয়। অর্ধবেদ্য হয় আবার বিভেদমূলক ভেদ্যও হয়, কারণ কিছু কিছু দ্রবণ বা দ্রাবকের বিশেষ বিশেষ অণু চলাচল করতে পারে, সেই জন্য বলছে বিভেদমূলক বা পছন্দ মাফিক হলো। এবার বইতে তোমাদের দেখো, আচ্ছা এখানে একটা কথা আছে, অভিস্রবণ চাপ। অভিস্রবণ চাপটা কি? আচ্ছা এখানে লেখা আছে অভিস্রবণ কি থামানো সম্ভব? অভিস্রবণ থামানো সম্ভব। অভিস্রবণ থামানো সম্ভব যেটার জন্য, সেইটাই হচ্ছে অভিস্রবণ চাপ। অর্থাৎ আমরা এখানে দেখছি যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে পদার্থের অণুগুলো যাচ্ছে, তাহলে যে ন্যূনতম চাপ দিলে এই কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে জলের অণুর প্রবেশ থামানো যায়, তাহলে যে চাপ দিলে, তাহলে এদিক থেকে যে চাপ দিলে এখান থেকে জল এদিকে প্রবেশ করবে না, সেই চাপটাকে বলা হচ্ছে অভিস্রবণ চাপ। ঠিক আছে, এবার এখানে কতগুলো পরিবেশের সম্পর্কে বলেছে। পরিবেশের কিরকম পরিবেশ হতে পারে। একটা হচ্ছে আইসোটনিক, একটা হচ্ছে হাইপারটনিক, আর একটা হচ্ছে হাইপোটনিক। এগুলো কি? এগুলো হচ্ছে আইসোটনিক মানে হচ্ছে, আইসো মানে হচ্ছে সমান, অর্থাৎ এইখানে যে আমরা দুটো ঘনত্ব কম ঘনত্ব বেশি যেটা দেখলাম, সেটা যদি দুটো দ্রবণের ঘনত্ব যদি সমান থাকে, তখন সেটাকে বলা হয় আইসোটনিক দ্রবণ। ঠিক আছে, তাহলে অর্থাৎ আইসোটনিক যদি হয়, দুটো দ্রবণের ঘনত্ব সমান, তাহলে কোনো দিক থেকে কোনো দিকে জল যাতায়াত করবে না, তাহলে সেটা হচ্ছে আইসোটনিক দ্রবণ। এবার হাইপারটনিক দ্রবণ কি? হাইপারটনিক দ্রবণ হচ্ছে কোষের বাইরের দ্রবণের অভিস্রবণ চাপ যদি বেশি হয়, বাইরের দ্রবণের অভিস্রবণ চাপ যদি বেশি হয়, তখন সেই বাইরের দ্রবণের অভিস্রবণ চাপ বেশি বাইরের দিকে, তাহলে সেই জন্য বাইরের দ্রবণটাকে বলা হচ্ছে হাইপারটনিক। তেমনি কোষের মধ্যের দ্রবণের অভিস্রবণ চাপ যদি বেশি হয়, তাহলে বাইরের দ্রবণটাকে তখন বলবো আমরা হাইপারটনিক। অর্থাৎ কোষের বাইরে যখন বেশি অভিস্রবণ চাপ, তখন বাইরেটাকে বলছি হাইপারটনিক, আর যখন কোষের মধ্যে অভিস্রবণ চাপ বেশি, তখন বাইরের দ্রবণটাকে বলছে হাইপোটনিক। ঠিক আছে, এবার বলেছে লোহিত রক্তকণিকা যাতে ফেটে না যায় সেই জন্য কি করতে হবে। তাহলে লোহিত রক্তকণিকা যদি আমরা হাইপারটনিকে রাখি, তাহলেও জল এদিক থেকে ওদিক যাতায়াত করবে, হাইপোটনিকে রাখলে ওদিক থেকে এদিকে যাতায়াত করবে। আইসোটনিকে যদি একমাত্র রাখি, তাহলে কোনো রকম ঘটনা ঘটবে না। আগেই বললাম আইসোটনিকের ক্ষেত্রে কোনো দিক থেকে কোনো দিকে জল যাতায়াত করে না, তাহলে লোহিত রক্তকণিকা ফেটেও যাবে না, জল বেরিয়ে ফেটেও যাবে না, কিংবা জল প্রবেশ করে কুঁচকেও যাবে না। তাহলে এক্ষেত্রে আইসোটনিক দ্রবণে রাখতে হবে।
এবার এখানে কতগুলো অভিশ্রবণের গুরুত্ব দিয়েছে। অভিশ্রবণের গুরুত্বে এখানে দেখো, প্রথমে যেটা বলেছে যে মূললোমের মধ্যে মাটি থেকে জল শোষণ করে। মূললোম যে মাটি থেকে জল শোষণ করে, এইটা হচ্ছে অভিশ্রবণের সবচেয়ে বড় উদাহরণ। মূললোম থেকে যে জলটা শোষণ হয়, সেই জলটা অন্ত অভিশ্রবণ প্রক্রিয়ায় মূললোমের মধ্যে প্রবেশ করে। অর্থাৎ বাইরে যে মাটির মধ্যে যে জলটা থাকে সেটার ঘনত্ব কম, মূললোমের মধ্যে যে এটা থাকে সেটার ঘনত্ব বেশি, সেই জন্য বাইরে থেকে জল মূললোমের মধ্যে প্রবেশ করে। ঠিক আছে, প্রবেশ করে পাতায় পৌঁছায়। এরপরে কি ব্যাকটেরিয়া কোষপ্রাচীর। আচ্ছা, এখানে চিকিৎসা বিজ্ঞানও এই অভিশ্রবণের গুরুত্ব অপরিসীম। চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন যে অ্যান্টিবায়োটিক গুলো আছে, সেই অ্যান্টিবায়োটিক গুলো কি করে, ওই ব্যাকটেরিয়ার দেহে যে কোষপ্রাচীর থাকে সেই কোষপ্রাচীর তৈরি করতে দেয় না। কোষপ্রাচীর যদি তৈরি না হয়, কোষপ্রাচীর না থাকলে কোষের ভিতরের বাইরে অভিশ্রবণ চাপের পার্থক্য হয়। তাহলে অভিশ্রবণ চাপের যদি পার্থক্য হয়, অভিশ্রবণ চাপের পার্থক্য যদি বেড়ে যায়, ব্যাকটেরিয়ার কোষটা কেটে যায়, ফলে ব্যাকটেরিয়া মৃত্যু ঘটে। সেই জন্য অভিশ্রবণ ক্ষেত্রে, এই ওষুধের ক্ষেত্রে, ওষুধ তৈরির ক্ষেত্রে, অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে জীব চিকিৎসা বিজ্ঞানে এই অভিশ্রবণের গুরুত্ব অপরিসীম। এখানে কতগুলো প্রশ্ন দিয়েছে, সেই একই উত্তর আমি আর বলছি না। রসগোল্লার গাঢ় রস পচে না কেন? গাঢ় রস সেই জন্য। কেন? একই উত্তর, অভিশ্রবণের উত্তরটা তোমরা একই উত্তর প্রত্যেকটার ক্ষেত্রে। কাঁচা মাছে নুন মাখিয়ে রাখলে শুটকি মাছ তৈরি করা হয়। জর্ডনে ডেড সি জয়ে নুন আছে, কিন্তু রুই কাতলা মাছ বাঁচতে পারে না কেন? একই উত্তর। তোমরা এগুলো চেষ্টা করবে করার, যদি না পারো আমাকে বলবে, আমি বলে দেবো। আগে অভিশ্রবণ যে পদ্ধতিটা, ব্যাপন যে পদ্ধতিটা, সেই পদ্ধতিগুলো ভালো করে বুঝবে। বোঝার পর যদি না বুঝতে পারো, এই প্রশ্নগুলো যদি অভিশ্রবণ থেকে না করতে পারো, তখন আমাকে জানাবে।